দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 10 সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে। আর এই কমিটিতে 5 জনের নাম দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান সংসদ নেতা। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতারাও। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। জ্বালানি সংকট নিয়ে বেশ কয়েকদিন সংসদে উত্তাপ ছড়ায় বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। এমনকি এ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বুধবার 1 ঘন্টা আলোচনাও হয় অধিবেশনে। বিরোধী দলের প্রস্তাব মতে বৃহস্পতিবার এ নিয়ে একটি সংসদীয় কমিটি গঠন করে দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংকটে যে কারোর সাথে আলোচনায় বসতে প্রস্তুত তার সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। তারই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে সভাপতি করে সরকারি দলের 5 সদস্যের নাম ঘোষণার পাশাপাশি বিরোধী দল থেকেও সমান সংখ্যক নাম আহ্বান করেন প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে, সেজন্য আমরা প্রস্তাব করছি যে মাননীয় মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। আমি বিরোধী দলের নেতাকে অনুরোধ করব, ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন, তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। এতে রাজি বিরোধী দলীয় নেতাও। আমরা আশা করি সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলা পেশ করব। সরকার এবং বিরোধী দলের এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে স্বস্তি জানান স্পিকার। বলেন, সবার সহযোগিতা থাকলে যে কোনো সমস্যা সমাধান সম্ভব। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদেরকে ধন্যবাদ। শফিকুল হক, 71, ঢাকা। অমিতকে চলতি মাসের 28 তারিখ পর্যন্ত দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। গ্যাস সংকটে সর্বোচ্চ চাহিদার সময় সন্ধ্যায় প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং চলছে। তবে কেপিআই এলাকাসহ শহরাঞ্চলে ভোগান্তি কম হচ্ছে বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা। শারমিন নীরার আরও একটি রিপোর্ট। বৈশাখের তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ফলে লোডশেডিংয়ের কবলে দেশ, বিশেষ করে গ্রামাঞ্চলে তা ধারণ করেছে ভয়াবহ আকার। এমন বাস্তবতা স্বীকার করে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের এই কর্মকর্তা জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ কম এবং কয়লাভিত্তিক 8টি কেন্দ্রের মধ্যে আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি বন্ধ থাকায় ঘাটতি দেখা দিয়েছে। আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু আমরা আসলে গ্যাসের স্বল্পতার কারণে এবং জ্বালানি স্বল্পতার কারণেই আসলে এটা আমরা করতে পারছি না। আর তেলেরও তো আমাদের ওই মধ্যপ্রাচ্য থেকে আসে। জ্বালানি সংকটের কারণে মূলত আমরা এই বিভ্রাটের মধ্যে পড়েছি। যে প্রজেকশন দেখানো হয়েছে সেখানে প্রায় 14,000 মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তারপরে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 3,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি। তবে 28 এপ্রিলের পর পরিস্থিতি সহনীয় হয়ে আসবে বলেও আশ্বাস দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। এছাড়া আপনারা জানেন বাঁশখালীতে এসএস পাওয়ারের একটা আইপিপি প্ল্যান্ট আছে, সেখান থেকে একটা ইউনিটের বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় 650 মেগাওয়াট বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। সেই বিদ্যুৎটাও আমরা পেয়ে যাব, আশা করছি যে ওটা পেয়ে যাব আমরা 28 তারিখের দিকে। সব মিলিয়ে 28 তারিখ পর্যন্ত আমরা বোধহয় প্রায় 1300 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। ঘাটতি থাকলেও সরকার শিল্প ও কৃষিতে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করছে বলে জানান জ্বালানি মন্ত্রণালয়ের এই যুগ্ম সচিব। শারমিন নীরা, 71, ঢাকা। স্বাধীনতার এত বছরেও রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিংয়ের সক্ষমতা না বাড়ায়
দেশের জ্বালানি সমস্যা আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ ক্যাপস্টন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইরান ইসরায়েল যুদ্ধে সৃষ্ট সংকট সমাধানে দেশেই জ্বালানি এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন সেনাপ্রধান। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। গেল 5 এপ্রিল শুরু হয় ক্যাপস্টন কোর্স। 3 সপ্তাহব্যাপী এই কোর্সে অংশ নেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, সাংবাদিক, কূটনীতিক সহ 45 জন। কি হচ্ছে রোহিঙ্গা এবং আরাকান ভাবনার ওপেন আপ আমরা হয়েছে, এগুলো খুবই শিক্ষণীয়। আমরা সবাই মিলে এটা সলিউশন করতে পারবো। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে বৃহস্পতিবার কোর্সটির সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সনদ তুলে দেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি কথা বলেন দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও। 54-55 years after independence, we didn't develop the Eastern refinery, or we didn't have a second refinery. And Russian crudes, these are also very cheap, but we are not refining those. And we are importing refined fuel. That is why the fuel cost is very high. With this crisis, with Iran and USA, Israel, you can see the energy security, how much it can impact on the life of every individual in this country. নৌ ও বিমান বাহিনী সহ সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। They don't have the OPVs. We need to build Navy significantly to protect our line of communication. For a long time, we didn't buy multi-role combat aircraft. Had there been enough Air Force in place in Cox's Bazar, Chittagong area, probably this Rohingya crisis would not have happened. বাংলাদেশ যুদ্ধ করার জন্য নয়, বরং এড়ানোর জন্য প্রস্তুতি নেয় বলে জানান তিনি। Unless you have a strong defense, you cannot implement your foreign policy. It goes hand in hand. তিনি বলেন সামরিক বাহিনীর জবাবদিহিতামূলক ব্যবস্থায় একটি কার্যকর ও শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে পারে। যে অর্গানাইজেশনের জবাবদিহিতা নাই, সেই অর্গানাইজেশন কখনো গ্রো করবে না। আমরা চাই আমাদের মিলিটারি সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবে। এটা কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি হচ্ছে না, কোথায় সমস্যা হচ্ছে, ইউ অল শুড গেট ইনটু দিস, and thereby we develop a defense force which will cause enough deterrence for our potential enemies to do anything. রোহিঙ্গা ইস্যু সহ জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সামরিক বেসামরিক ঐক্যবদ্ধ পদক্ষেপ চান সেনাপ্রধান। May Allah bless us all. Allah Hafiz. নাদিয়া শারমিন, 71, ঢাকা। প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল 11 পয়সা। এখন থেকে দূরপাল্লার ভাড়া হবে প্রতি কিলোতে 2 টাকা 23 পয়সা। আর ঢাকা চট্টগ্রাম মহানগরে নির্ধারণ করা হয়েছে 2 টাকা 53 পয়সা। দুপুরে সংবাদ সম্মেলনে গণপরিবহনে ভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়কমন্ত্রী। এ সময় তিনি বলেন, ট্রেন এবং লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না, তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে। শারমিনের রিপোর্টে বিস্তারিত। এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপ শুরু হলো জনগণের উপর। বাস মালিকদের দাবির প্রেক্ষিতে বাড়ানো হলো ভাড়া। প্রতি কিলোমিটার বাড়ানো হয়েছে 11 পয়সা। সেই হিসেবে দূরপাল্লার বাসে কিলোতে 2 টাকা 12 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 23 পয়সা করা হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে 2 টাকা 42 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 53 পয়সা করা হলো। বাস মালিকদের সাথে অনেক দর কষাকষি করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। পরবর্তীতে এসে ক্যাব সহ অন্যান্যদের পরামর্শক্রমে এসে এটা 22 পয়সাতে এসে থাকে। আমরা সর্বশেষ গতকাল এবং আজ 2 দিন সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালে ডিজেলের দাম প্রতি লিটার 114 টাকার সময় দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ভাড়া ছিল 2 টাকা 20 পয়সা। পরে তেলের দাম কমে 100 টাকা লিটার হলেও ভাড়া কমানো হয়নি। তাহলে এবার কেন বাড়ানো হলো, এমন প্রশ্নের ব্যাখ্যা দেন মন্ত্রী। 22 সাল থেকে যত সময় পর্যন্ত যেটা আপনি বললেন আগে আমাদের সরকারের আগ পর্যন্ত, সেটা তাদের দায়
যারা ব্যর্থ হয়েছে আজকের আলোচনায় যদি তাদের এক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের সব কিছু ইনফ্লেশনও তো বেড়েছে। যদি মনে করি যে আমরা ভাড়া পুনর্নির্ধারণের একটা কার্যক্রম প্রয়োজন আছে সময়ের পরিবর্তনের সাথে বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে, তখন নিশ্চয়ই আপনার এই বিষয়গুলি নিয়ে আমরা ওইবার আলোচনাতে যাব। তিনি জানান, তেলের দাম কমার সাথে ভাড়াও কমানো হবে। সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাস মালিকদের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনো বাড়ছে না, তবে নির্ধারণ করে দেওয়া হবে এসি বাসের ভাড়া। এটাই হচ্ছে এই মুহূর্তে সিদ্ধান্ত। শারমিন নীরা, ৭১, ঢাকা। মহানগরে বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হলেও বাস্তবে আরও বেশি নেওয়া হবে বলে আশঙ্কা করছেন যাত্রীরা। তবে চালক এবং হেলপাররা বলছেন, মহানগরে বাস ভাড়া কম বাড়ানো হয়েছে। গণপরিবহনে ভাড়া বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রী এবং পরিবহন চালকরা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। গেল 18 এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। তারপরও এখনও বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। ডিজেলের বর্ধিত দামের সাথে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়িয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবহন চালকদের দাবি, ঢাকা মহানগরে কিলোতে 11 পয়সা বাস ভাড়া বাড়ানো কম হয়েছে। পাবলিকের গ্যাঞ্জাম সৃষ্টি হইব, দরকার নাই। যেভাবে আছে 10 টাকার বাড়া, এটা ঠিক আছে, 10 টাকার এটা জিনুন বাড়াই, নাম লড়লে 10 টাকা স্বাভাবিক বাড়াই। 1 টাকা তো কেউ দিবে না, এটা সেক্ষেত্রে আমরা শুধু ওই 10 টাকা নিতে পারবো এবং যে ভাড়াটা বর্তমান করা হয়েছে সেটা আমরা পাবো না, আগেরটাই পাবো। আমাদের যে খরচটা সেটাই থাকবে। একবারে কম হয়ে গেল, আর 2-1 টাকা বাড়লে ঠিক হতো। আমরা তো খুব যন্ত্রণা বিতাস, ভাড়া আর একটু বাড়াইলে ভালো হইতাম করলে, আমরা হিসাবে কোনো পয়সাই পাই না। অন্যদিকে যাত্রীদের আশঙ্কা, সরকার কিলো প্রতি 11 পয়সা বাড়ালেও বাস কন্ট্রাক্টর হেলপাররা তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি আদায় করবেন। অবশ্যই নেবে, 1 টাকা করে তো নাইও, 1 টাকা নোটও নাই বাংলাদেশে, ভাড়া অবশ্যই বাড়ায় নেবে। 1 টাকা তো খুচরা থাকে না কারো কাছে, মিনিমাম 5 টাকা বাড়ায় নেবে। একটা খুচরা দিতে হবে না, 2 টাকা দিতে হবে। গণপরিবহনে একবার ভাড়া বাড়ালে তার কমে না বলেও ক্ষোভ এবং আক্ষেপ জানান যাত্রীরা। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে ইসিতে মনোনয়ন যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার। স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নও বৈধতা পেয়েছে। বাতিল হয়েছে এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা। ফারজান আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ইসিতে বিএনপি জোট ও স্বতন্ত্র জোটের প্রার্থীদের হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করেন রিটার্নিং অফিসার। পরে বৈধ ঘোষণা করা হয় বিএনপি জোটের 36 প্রার্থীর মনোনয়ন। টিকে যায় স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের প্রার্থিতাও। অতিরিক্ত 3 স্বতন্ত্র প্রার্থীর করা মনোনয়ন বাতিল করে কমিশন। এ সময় বিএনপি জোটের প্রার্থীরা তাদের পরিকল্পনা তুলে ধরেন। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার তাদের। আজকে তারেক রহমান যে উন্নয়নের অঙ্গীকার করেছেন, সেই উন্নয়নের মাধ্যমে আমি আমার দল বিএনপিকে, আমার জেলা ফেনীতে সেই উন্নয়নের মাধ্যমে আমি আমার বিএনপিকে পৌঁছে দিতে চাই। এখানে যারা এসেছে তারা সকলেই অভিজ্ঞ এবং তারা সকলেই দীর্ঘ সংগ্রামের আন্দোলনে তারা সংগ্রাম করেছে। এদিকে নির্বাচনী বিধিমালায় সরকারি চাকরি ছাড়ার 3 বছর অতিবাহিত হওয়ার নিয়ম অনুযায়ী বাতিল হয় জামাত এনসিপি জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন। আরপিওর 1972 এর 12 চ অনুযায়ী কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি। তবে 10ম গ্রেডের চাকরিকে কেন্দ্র করে নেওয়া কমিশনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন মনিরা শারমিন। এর বিরুদ্ধে আপিলের কথা জানান তিনি। আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই, কারণ আমি চাই এখানে ইনারা তো আসলে কাগজপত্র জমা নিয়েছেন, কিন্তু আমি তো আমার কথাটা বলতে পারিনি।
এ নিয়ে সংসদের সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 49টিতে প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো। মনোনয়ন বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে 26 এপ্রিল, যার শুনানি হবে আগামী 27 ও 28 এপ্রিল। ফারজানা আক্তার, একাত্তর, ঢাকা। অভিনব এবং অবিশ্বাস্য ঘটনা, দিন রাত মিলিয়ে 6টি মিনি ট্রাকে করে মালামাল চুরি। এমনই ঘটনা শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালে। তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েকজন কর্মকর্তা কর্মচারী জড়িত বলে ধারণা করছেন গোয়েন্দারা। বাদুলা ত্রিপুরার ক্যামেরায় রিপোর্ট করেছেন হিমেল মাহবুব। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের বেসমেন্টের ছবি। এ যেন চুরি নয়, দিনে দুপুরে লুটপাট। আর এর সাথে জড়িত অন্য কেউ নয়, খোদ হাসপাতালের একটি চক্রই। রাতের আধারে কিংবা লুকিয়ে নয়, রীতিমতো সবার সামনে মিনি ট্রাকে তোলা হয়েছে হাসপাতালের নির্মাণ সামগ্রী। আপনি কি গাড়ির ড্রাইভার? নাম কি? হাসান। ওই গাড়ির মধ্যে কি আছে আপনারা জানেন? হ্যাঁ, এই মালগুলি জানেন না, এগুলি কোথায় যাবে? বলছিল বাঙ্গারি, গুলশান, নতুন বাজার। দায়িত্বরত আনসার সদস্যকে কারণ দর্শানোর নোটিশের জবাবে উঠে আসে পুরো ঘটনার বয়ান। এতে দেখা যায় দিনে দুপুরে ট্রাকে মালামাল লোড করার পর ছাড়পত্র দেখাতে না পারায় প্রথমে সেগুলো আটকে দেয় নিরাপত্তা প্রহরীরা। এরপরই ঘটে অভাবনীয় ঘটনা। হাসপাতালের 2 কর্মকর্তা প্রকৌশলী মামুনুর রশিদ এবং কম্পিউটার অপারেটর মামুন জোর করে সাদা কাগজে লিখিত দিয়ে ছাড়িয়ে নেয় মালামাল। যে ঘটনা শুরু 20 এপ্রিল দুপুরে, চলে পরদিন ভোর পর্যন্ত। বুধবার দিনের আলোয় নিশ্চিত হওয়া যায় কোনো অকশন কিংবা ভাঙাড়ি হিসেবে নির্মাণ সামগ্রী হাসপাতাল থেকে বের করা হয়নি। এমনকি এসব সামগ্রী হাসপাতালেরও নয়, কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের, যা ফেরত চেয়ে হাসপাতালটিকে চিঠি দিয়েছে তারা। হোন্ডাই কোম্পানি আমাদেরকে একটা চিঠি দিয়েছিল যেগুলি আমরা ফেরত নিতে চাই। সেই প্রক্রিয়ার একটা অংশ হিসাবে আমরা তালিকা প্রস্তুত পর্যন্ত করছিলাম। এর মধ্যেই আমাদের মধ্যেই কেউ কেউ এটা যোগ সাযোগে এখান থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আর কি। ওই ঘটনায় মামলার পর প্রকৌশলী মামুনুর রশিদ, কম্পিউটার অপারেটর মামুন এবং চুরির মালামালের ক্রেতা মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। উদ্ধার করা হয় আনুমানিক 10 লক্ষ টাকা সরঞ্জাম। 45 লাখ টাকার মালামাল এটা। ঘটনার অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করা হয়েছে, আর জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। যত বড় অফিসারই হোক, আমরা প্রত্যেককে অ্যারেস্ট করব। যদি চাকরিজীবী হয়ে থাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, কোনো স্পেয়ার করা হবে না কাউকে। ঘটনার সাথে হাসপাতালের আরও কর্মকর্তা কর্মচারী জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখছে বিভিন্ন সংস্থা। হিমেল মাহবুব, একাত্তর, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনও চরম অব্যবস্থাপনা রয়েছে। কর্তৃপক্ষের অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে শত কোটি টাকার বেশি মূল্যের মালামাল। একটি মাত্র গেট দিয়ে পণ্য ডেলিভারি দিতে হচ্ছে সময়ক্ষেপণ, নেই ন্যূনতম সমন্বয়ও। কাস্টম এজেন্ট এবং ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, কোল্ড এবং ফ্রিজার স্টোরেজ না থাকলেও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। 2025 সালের 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা আগুনে পুড়ে ছাই হয় শত কোটি টাকার বেশি মূল্যের মালামাল, সাথে অনেক ব্যবসায়ীর স্বপ্ন। সেই অগ্নিকাণ্ডের 6 মাস পেরিয়ে গেলেও ফিরেনি স্বাভাবিক পরিস্থিতি। কাস্টম এজেন্ট ও ব্যবসায়ীদের অভিযোগের শেষ নেই সিভিল এভিয়েশন ও বিমানের অব্যবস্থাপনা নিয়ে। আমরা সঠিক সময়ে ডেলিভারি পাচ্ছি না, রোদে পুড়ে নষ্ট হচ্ছে, আরও বৃষ্টিতে ভিজছে, ফ্যাব্রিক্স নষ্ট হচ্ছে। মানে আসলে আমরা কোনো সহযোগিতাই পাচ্ছি না। কুরিয়ারের যে মালগুলো পড়ছে সেগুলোর ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ তারা করতেছে না। আগে আমাদের 4টা গেট থেকে মালামাল ডেলিভারি হতো, এখন শুধু একটা গেট থেকে মালামাল ডেলিভারি হয়। এখানে 4টা স্ক্যানিং মেশিন ছিল পূর্বে যখন আগুনে পড়েনি, এখন সেই স্ক্যানিং মেশিন এখন আর নাই। এখন তো কোল্ড রুম নাই ওই রকমের, কিন্তু আমাদের চার্জ আগের মতোই সবই করতে হয়। এ তো গেল মালামাল ক্ষয়ক্ষতি ও অতিরিক্ত টাকা আদায়ের কথা। কাস্টম এজেন্ট এবং সিভিল এভিয়েশনের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে বলে জানান কাস্টম এজেন্টরা। যে সমস্যায় আমরা আছি এই বিষয়গুলো নিয়ে ওনারা যদি আমাদেরকে নিয়ে বসতেন তাহলে ভালো হতো।
সেটা তারা বসেন নাই। সিভিল এভিয়েশন ওনাদের কাজ এত ধীর গতিতে হচ্ছে, ওনারা মনে হয় হয়তো অতভাবে বুঝতেই পারতেছে না যে এটা এত জরুরি জিনিস। কোল্ড স্টোরেজ, ফ্রিজার স্টোরেজ না থাকার বিষয়টি নাকচ করে বিমান বাংলাদেশ দায় চাপিয়েছেন কাস্টম এজেন্টদের উপর। কোল্ড স্টোরেজ আমাদের আসছে, টেম্পোরারি 2টা আসছে, বিমানের পক্ষ থেকে কোনো রকমের গাফিলতি নাই, কিন্তু সিএনএফ এজেন্ট থাকে না। তারা যদি না থাকে তখন তাদের অনুপস্থিতিতে আমরা ডেলিভারি দিতে পারি না। এইসব বিষয়ে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দর সংশ্লিষ্ট বিভাগগুলো একে অপরের উপর দোষ না চাপিয়ে নিজেদের মাঝে সমন্বয় করে নিলেই এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। তাই মনে করি এখানে সমন্বয়হীনতা একটা বিশাল ব্যাপার, এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিজনেসের জন্য একটা চরম বাজে ব্যবস্থাপনা। মানুষের ভোগান্তি কমাতে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো জরুরিও মনে করেন এই বিশেষজ্ঞ। রাশেদ আনিস, ৭১, ঢাকা। বান্দরবানের রাবার বাগানের ৬ শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। সদর উপজেলার টাঙ্কাবতী ইউপির হাতিরডেরা এলাকার একটি রাবার বাগানের মালিক ইসমাইল হোসেন জানান, বুধবার সন্ধ্যায় কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। রাত 11:30টার দিকে অস্ত্র এবং মুখোশ পরা একদল দুর্বৃত্ত তাদের উপর অতর্কিত হামলা চালায়। মারধরের এক পর্যায়ে চোখ বেঁধে নিয়ে যায়। পরে বাগান মালিকের কাছে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে শ্রমিকদের হত্যার হুমকি দেওয়া হয়। অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।